কাজ শক্তি ও ক্ষমতা এই চ্যাপ্টারের বেসিক আলোচনা এবং থিওরি এটা মোটামুটি আমাদের শেষ একদম। এখন আমরা এই চ্যাপ্টারের উপর বোর্ড স্ট্যান্ডার্ড যে ম্যাথগুলো আছে এগুলো ধাপে ধাপে সমাধান করব। তো আজকে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে পাম্প ও পানি শূন্যের যে ম্যাথ আছে এই ম্যাথগুলো আমরা সমাধান করব। তাহলে এটা হচ্ছে পাম্পের গাণিতিক সমস্যা। এখানে মোটামুটি 3টা টাইপের প্রবলেম আছে। এই 3টা টাইপের ভেতরে থেকে পরীক্ষায় কমন থাকে, এর বাইরে থাকে না। তাহলে চলো শুরু করা যায়। আচ্ছা, প্রথম যে প্রবলেমটা, একটি মোটর মিনিটে 5.5 গুণন 10⁵ হবে এটা। আচ্ছা, এটা একটু ভুল হয়েছে, আচ্ছা এটা ঠিক করি। 10⁵ হবে। আচ্ছা 10⁵ কেজি পানি 100 মিটার উপরে উঠাতে পারে। মোটরটির দক্ষতা যদি 70% হয় তাহলে ক্ষমতা নির্ণয় করো। আচ্ছা, এখন খেয়াল করো, মোটরের দক্ষতা বলে দিছে। প্রথমত মোটর এই 5.5 গুণন 10⁵ কেজি পানি 1 মিনিটে 100 মিটার উপরে উঠাতে পারে। এই যে এইচ উচ্চতা, এই উচ্চতা কিন্তু ফিক্সড। মানে এই হলো এইচ নির্ণয়ের যে টপিকটা ছিল, একটা ক্লাস ছিল তোমাদের 40 মিনিটের প্রায়। ওই ক্লাস যারা দেখছো তারা বুঝতে পারছো যে এটা আসলে কোন কেসের ভিতর পড়ে। তার মানে এই ক্ষেত্রে এইচ এর মানটা একদম ফিক্সড। এটা কিন্তু ওই পানি শূন্যের ক্ষেত্রে এইচ এর মানটা ফিক্সড থাকে না। এইচ এর মানটা তখন হচ্ছে যে ভ্যারি করে, তখন আমরা গড় উচ্চতা নিতাম। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু এইচ এর মান একদম ফিক্সড। তাই হচ্ছে এখানে এইচ এর মান নির্ণয়ে কোনো ঝামেলাই নাই। আচ্ছা, এখন যদি সমাধান করি, তাহলে এখানে কি কি দেওয়া আছে সেগুলো আমরা এক পাশে তুলে নেব আগে। আচ্ছা দেখো, উচ্চতা এইচ এর মান দেওয়া আছে হচ্ছে 100 মিটার। তারপর পানির যে ভর এটাও দিয়ে দিছে 5.5 10⁵ কেজি। এরপরে সময় সেটাও দিয়ে দিছে 1 মিনিট মানে হলো 60 সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা মোটর কর্তৃক কৃত কাজটা বের করতে পারবো ডাব্লু, এবং ডাব্লু থেকে মোটরের যে কার্যকর ক্ষমতা পি এটা কিন্তু আমরা বের করতে পারবো। তাহলে মোটরের কার্যকর ক্ষমতা পি এটা কত, এটা আমরা বের করব। মোটরের কার্যকর ক্ষমতা, মোটরের কার্যকর ক্ষমতা, কার্যকর ক্ষমতা। তো মোটরের কার্যকর ক্ষমতা এটাকে আমরা পি আউটপুট দিয়ে ডিফাইন করেছিলাম। তো এই পি আউটপুটের মানটা কত এটা বের করতে হবে। প্রথমে আমরা মোটর কর্তৃক কৃত কাজটা বের করব। তাহলে মোটর বা পাম্প, আচ্ছা মোটর কর্তৃক কৃত কাজ, ডাব্লিউ ইকুয়াল কি জানতাম, এম জি এইচ। এইচের মানটা এখানে সরাসরি দেয়া আছে, আমরা শুধু মানগুলো বসাবো। তাহলে ভর হচ্ছে 5.5 10⁵, জি এর মান হচ্ছে 9.8, আর এইচ এর মান হচ্ছে 100 মিটার। তাহলে এই ক্ষেত্রে মোটরের কৃত কাজ কত আসবে? আচ্ছা এটাকে যদি হিসাব করি, 5.5 10⁵ ইন্টু 9.8, এরপরে হচ্ছে উচ্চতা 100 মিটার। ঠিক আছে, আচ্ছা এটা আসে হলো মোটর কর্তৃক কৃত কাজের মানটা আসে হচ্ছে 5.39 ইন্টু 10⁵, 10⁵, এরপরে হচ্ছে জুল। তাহলে মোটরের কৃত কাজটা আমরা বের করতে পারছি, এবং এই পরিমাণ কাজ এই মোটরটা করতে সময় নেয় হচ্ছে 60 সেকেন্ড। তাহলে ক্ষমতাও বের করতে পারবো। অতএব মোটরের কার্যকর ক্ষমতা, মোটরের কার্যকর ক্ষমতা পি আউটপুট সমান হচ্ছে মোটর যে পরিমাণ কাজ করছে সেই কাজ ডিভাইডেড বাই যত সময় লাগছে। কৃত কাজের পরিমাণ হচ্ছে 5.39 ইন্টু 10⁵, সময় হচ্ছে 60 সেকেন্ড। এখানে সেকেন্ড আর এখানে হচ্ছে জুল, জুল পার সেকেন্ড, তার মানে ক্ষমতার একক আসবে ওয়াট এককে।
তাহলে এটা যদি বের করি ভাগ 60, তাহলে মোটরের ক্ষমতা আসে হচ্ছে 8.98 ইন্টু 10⁶ ওয়াট। এখন কোশ্চেন হচ্ছে, দেখো এখানে বলছে মোটরের ক্ষমতা নির্ণয় করো। এই যে মোটরটির ক্ষমতা নির্ণয় করো, ক্ষমতা তো আমরা নির্ণয় করছি, কিন্তু এখানে বলছে কর্মদক্ষতা 70%। তার মানে আমরা যে ক্ষমতা এই 70% কি কোনো আমাদের কাজে লাগছে না। তাহলে আমাদের কোন ক্ষমতা জানতে চাইছে? ক্ষমতা কিন্তু দুইটা হয়, একটা পি ইনপুট আর একটা হচ্ছে পি আউটপুট। তো আউটপুটের মানটা তো আমরা হিসাবই করলাম, এটা জানতে চাইনি। জানতে চাইছে হচ্ছে মোটরের দক্ষতা যদি 70% হয়, ও আচ্ছা, পি ইনপুটের মানটাই জানতে চাইছে, কিন্তু আউটপুটের মান তো আমরা বের করলাম। কিন্তু এই যে কর্মদক্ষতার সাহায্যে এখন পি ইনপুট বা পি অর্থাৎ মোটরের ক্ষমতা এটা জানতে চাইছে। তাহলে চলো এখানে লিখি যে কর্মদক্ষতা এটার মান দেওয়া আছে হলো 70%। এখন মোটরের ক্ষমতা পি ইকুয়াল হট, মোটরের ক্ষমতা পি ইনপুট এই মানটা জানতে চাইছে, এটা সমান সমান কত। কর্মদক্ষতা সমান আমরা কি জানি, এই পাশে লিখি। কর্মদক্ষতা সমান আমরা জানি হচ্ছে উপরে থাকতো পি আউটপুট, নিচে হচ্ছে পি ইনপুট, আর এটার মান দেওয়া আছে 70%। তাহলে উপরে 70 লিখলাম, নিচে 100। তাহলে পি ইনপুট যদি এখান থেকে লিখি, পি ইনপুট সমান পি আউটপুটের মান, এরপরে হলো উপরে যাবে 100, নিচে আসবে 70। পি ইনপুটের মানটা এখানে বসাই দিই, 8.98 ইন্টু 10⁶, আর এখানে 10/7। চলো এটুক করলে কাজ শেষ। অ্যান্সার গুণন উপরে হচ্ছে 10, নিচে 7। তাহলে অ্যান্সার হবে 1.28 ইন্টু 10⁶ ওয়াট। আচ্ছা, এটাই অ্যান্সার। তাহলে এখানে দেখো এই ম্যাথটার বোঝার যে বিষয় সেটা কি, যে তোমাকে বুঝতে হবে তুমি মোটরের কৃত কাজ নির্ণয় করে সেখান থেকে তুমি যে ক্ষমতাটা পাবা সেটা হচ্ছে পি আউটপুট। কিন্তু কোশ্চেনে কি পি আউটপুটের মান চাইছে না, মোটরের ক্ষমতা জানতে চাইছে এবং দক্ষতাও দিয়ে দিছে, বলেনি মোটরের কার্যকর ক্ষমতা কত। যদি কার্যকর ক্ষমতা জানতে চাইতো তাহলে এই আউটপুটের মানটাই আমাদের অ্যান্সার হতো, কিন্তু এখানে দক্ষতা দিয়ে বলছে মোটরের ক্ষমতা নির্ণয় করো। তার মানে মোটরের কার্যকর ক্ষমতা না, অর্থাৎ মোটরের ইনপুট ক্ষমতা কত এটাই কিন্তু জানতে চাইছে। তাহলে আমাদের অ্যান্সারটা এখানে শেষ। আমরা বের করছি অ্যান্সারটা হচ্ছে 1.28 গুণন 10⁶ ওয়াট। এখন দেখো পরবর্তী ম্যাথ। খালিদের বাড়িতে 12 মিটার গভীর এবং 1.8 মিটার ব্যাস বিশিষ্ট একটি পানিপূর্ণ কুয়া খালি করার জন্য একটি পাম্প চালু করা হলো, কিন্তু দেখা গেল পানি শূন্য করতে পাম্পটির 21 মিনিট সময় লেগে গেছে। তাহলে খালিদ হিসাব করে দেখলো যে যথাসময়ে কুয়াটিকে পানি শূন্য করতে 2 হর্স পাওয়ার একটি ক্ষমতার পাম্প দরকার। আমার প্রবলেমটা কি, যে একটা এটা কি পুকুর নাকি, আচ্ছা এটা একটা কুয়া, তো এই কুয়াটার হচ্ছে আয়তনটা দেয়া আছে এবং কুয়াটা পানি দ্বারা পূর্ণ আছে এবং এটাকে সম্পূর্ণ পানি শূন্য করছে। খালিদ বলছে যদি এই পাম্পটিকে 21 মিনিট সময়ের ভিতরে যদি পানি শূন্য করতে হয় তাহলে যে মোটরটা ব্যবহার করতে হবে সেটার ক্ষমতা হতে হবে 2 হর্স পাওয়ার। আচ্ছা, এখানে একটা নতুন শব্দ, যে হর্স পাওয়ার আসলে কি। দেখো এই লাইনটা একটু মনে রাখতে হবে যে 1 হর্স পাওয়ার সমান হচ্ছে 746 ওয়াট। এই লাইনটা একটু মাথায় রাখতে হবে, কারণ পাম্পের সবগুলো অঙ্ক হর্স পাওয়ারে দেওয়া থাকে বেশিরভাগ ক্ষেত্রে, সুতরাং লাইনটা মনে রাখতে হবে। আচ্ছা, ক নাম্বার একটু সমাধান করি চলো। বলছে কোশ্চেনটা হচ্ছে এটা যে 2 কেজি ভরের একটি বস্তুকে ছেড়ে দিলে পানি শূন্য কুয়াটাতে পানি নেই, শীর্ষ হতে তলায় পৌঁছাতে কত সময় লাগবে। আচ্ছা, কূপের গভীর কত, 12 মিটার গভীর এবং ব্যাসার্ধ বলে দিচ্ছে। তার মানে এটা যদি বোঝার চেষ্টা করি একটু দেখো, এটা যদি কূপ হয়,
এই যে এই বিন্দুর থেকে এই বিন্দু, অর্থাৎ এতটুকু ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা হচ্ছে এই সমান আমরা ধরে নিলাম হচ্ছে 12 মিটার। আচ্ছা এইচ না, এটাকে এল ধরবো, এল সমান কত, 12 মিটার। তাহলে এখান থেকে যদি একটা 2 কেজি ভরের কোনো একটা বস্তুকে ছেড়ে দেয়, নিক্ষেপ করে না, শুধু ছেড়ে দেয়, মানে এখানে ইউ এর মানটা 0, নিক্ষেপ করে নাই, তাহলে ঠিক এই পয়েন্টে আসতে এই 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 হলো বস্তুটার কত সময় লাগবে, টি ইকুয়াল টু হট। তাহলে আমরা যেটা জানি ক নাম্বার, এই যে আমরা নিউটনের গতিসূত্রগুলো পড়ছিলাম, তো এটা হবে হচ্ছে এইচ ইকুয়াল ইউটি প্লাস হাফ জি টি এর উপরে স্কোয়ার। দেখো এখানে এইচ এর মানটা দেওয়া আছে, এইচ এর মান হচ্ছে 12, ইউটি আদি ভেক্টর 0, টি এর সাথে গুণ করলে 0 আসবে, প্লাস হাফ ইন্টু 9.8, এরপরে টি এর উপরে স্কোয়ার। এরপরে যদি এই মানটাকে তুলে দিই এখানে, তাহলে টি স্কোয়ার ইকুয়াল টু আসবে হচ্ছে উপরে 24 ডিভাইডেড বাই 9.8, অর্থাৎ টি ইকুয়াল √24 ডিভাইডেড 9.8 এত সেকেন্ড। আচ্ছা এটাকে যদি ক্যালকুলেট করি, উপরে 24 নিচে হচ্ছে 9.8, 1 মিনিট, 1.56 সেকেন্ড, 1.56 সেকেন্ড। আচ্ছা এটা হচ্ছে প্রথমটা অ্যান্সার। এরপরে হলো খ নাম্বার। দেখো খ নাম্বার বলছে গাণিতিক বিশ্লেষণ সহ খালিদের হিসাবে যথার্থতা যাচাই করো। তাহলে এখানে একটা কাজ করব, আমরা দুইটাই জিনিস দেওয়া আছে, এখানে একটু খেয়াল রাখতে হবে। ধরো এখানে খালিদ যে বলছে যে এই পুরো কূপটার যদি পানি শূন্য করতে চাই আমরা 21 মিনিটে করতে চাইলে, তাহলে মোটরের ক্ষমতা হতে হবে 2 হর্স পাওয়ার। যদি 21 মিনিটে পানি শূন্য করতে চাই তাহলে মোটর ক্ষমতা কত হবে, 2 হর্স পাওয়ার, এটা খালিদ বলছে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা যদি এই 2 হর্স পাওয়ারের মোটর যদি আমরা বসাই, মোটর বসানোর পর আমরা দেখব যে টি এর মান 21 মিনিটে আসে কি না। আর যদি আমরা টি এর মান 21 মিনিট বসাই, মোটরের ক্ষমতা নির্ণয় করে দেখবো সেটা 2 হর্স পাওয়ার আসে কিনা। তাহলে আমরা দুইটা উপায় করতে পারি। আচ্ছা আমি যেটা করব সেটা হলো এই টি এর মানটাকে ব্যবহার করব, করে মোটরের ক্ষমতা দেখব, আমি যাচাই করব যে আসলে 2 হর্স পাওয়ার আসে কিনা। যদি আসে তাহলে খালিদ ঠিক বলছে, আর যদি না আসে তাহলে খালিদের উক্তিটা যথার্থ নয়। তাহলে চলো এটাকে সমাধান করি। আচ্ছা এখানে কি কি দেওয়া আছে, যে খালিদের বাড়িতে 12 মিটার গভীর এবং কূপের গভীরতা 12 মিটার এবং ব্যাস বলছে, কিন্তু এখানে খেয়াল রাখতে হবে ব্যাস হচ্ছে 1.8 মিটার। তাহলে চলো এটাকে আঁকাই। আচ্ছা এটা ধরলাম আমরা হচ্ছে কূপ, তো কূপের ক্ষেত্রে কি হয়, নিচে হয় হচ্ছে বৃত্তাকার, এই যে এরকম। আচ্ছা এইটুকু এখন মিশে দেই। তো এটার ব্যাস কিন্তু বলে দিছে, ব্যাস হচ্ছে 1.8 মিটার, তাহলে এই যে এইটুকু ব্যাসার্ধ, আর এটা কত হবে 1.8 মিটার ডিভাইডেড বাই 2। আর উচ্চতা বা গভীরতাও বলে দিছে, গভীরতা হচ্ছে 12 মিটার। তার মানে এইটুকু ডিস্টেন্স হচ্ছে কতখানি, এই এল এর মান হচ্ছে 12 মিটার। এবং এই কূপটা একদম পানি দ্বারা পূর্ণ আছে, পানি দ্বারা পূর্ণ আছে, ঠিক আছে, পানি দ্বারা পূর্ণ আছে। এটা মোটরটা বসানো হবে ঠিক এখানে। তাহলে এইবার দেখো যারা আগের ক্লাসটা দেখছিলা, যে এখানে আসলে এইচ এর মানটা কত হবে। হ্যাঁ এইচ এর মান কিন্তু এই যে দুইটা স্টেপ, গড় উচ্চতা নিতে হবে। এই যে মোটরটা আছে, এই মোটর থেকে, এটা কিন্তু আমি মোটর বুঝাইছি, এখান থেকে এটা পাম্প বুঝাইছি। আচ্ছা এই মোটরের একদম এই পয়েন্ট থেকে, এই যে এই পয়েন্ট থেকে পানির উপরিপৃষ্ঠের উচ্চতা যোগ পানির একদম শেষের নিচের যে নিচের যে পৃষ্ঠ আছে, একদম পানি শূন্য করলে যে তল বরাবর যাবে, এই দুইটা উচ্চতাকে যোগ করে 2 দ্বারা ভাগ, সেটা হচ্ছে গড় উচ্চতা। এখন আমরা ডাটাগুলো এখানে লিখে রাখবো, তারপর ম্যাথটা সলিউশন করব। কি কি দেয়া আছে এটা আমরা লিখে রাখি, তাহলে আমাদের জন্য সহজ হবে।
দেওয়া আছে কূপের গভীরতাকে এল দ্বারা প্রকাশ করলাম, এল সমান হচ্ছে 12 মিটার। এরপর ব্যাসার্ধ, তাহলে এটা হচ্ছে কি ব্যাসার্ধ লিখে নিই, ব্যাসার্ধ ব্যাস নয় কিন্তু অবশ্যই, তাহলে এখানে ভুল করা যাবে না। ব্যাসার্ধ হচ্ছে 1.8 ডিভাইডেড বাই 2, তার মানে 0.9 মিটার ব্যাসার্ধ পাইলাম। এখন আমরা কি করতে চাইছি, সময়ের মানটা দেওয়া আছে যে পানি শূন্য করতে সময় টি ইকুয়াল 21 মিনিট, তাহলে 21 গুণন 60 করে নিলাম, এখন হচ্ছে সেকেন্ড হয়ে গেল। আর কি দেওয়া আছে, এরপর বের করতে হবে, দেখো পাম্পের কিন্তু কর্মদক্ষতা নেই, তার মানে পাম্পের প্রকৃত ক্ষমতাটাই জানতে চাইছে। তাহলে আমরা কি করব, আমরা বের করব যে পাম্পের ক্ষমতা 2 হর্স পাওয়ার হয় কিনা, যদি হয় তাহলে খালিদের যে উক্তি সেটা ঠিক আছে। আচ্ছা সরি, তাহলে চলো এখন আমরা করব কি, পাম্পের ক্ষমতা কত এটা আমরা বের করব। পাম্পের ক্ষমতা কত, তাহলে ক্ষমতা নির্ণয়ের জন্য আমাদের কি করতে হয়, কৃত কাজ ডিভাইডেড বাই টি দিতে হয়। তাহলে এইবার আমরা করব কি, কৃত কাজটা নির্ণয় করব। আচ্ছা দেখো, এখন এটাকে একটু সেপারেট করি দুই পাশ। তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে পাম্পের ক্ষমতাটা নির্ণয় করব। তাহলে পাম্পের ক্ষমতার জন্য পাম্পের কৃত কাজ নির্ণয় করতে হবে। তাহলে এখানে লিখে নিই পাম্পের কৃত কাজ, তো কি অবস্থায় কৃত কাজ, একদম এই পুরো কূপের পানিটাকে কিন্তু পানি শূন্য করতে কৃত কাজ। তাহলে কৃত কাজ ডাব্লিউ ইকুয়াল টু কি জানি আমরা, এম জি এইচ। তো পানির ভর কি দেয়া আছে, এই এম কি, এম হচ্ছে পানির ভর কি দেয়া আছে এখানে, না। তবে এই কূপের যে আয়তনটা দেওয়া আছে, তাহলে কূপের যেহেতু আয়তন দেওয়া আছে, আমরা আয়তনটা বের করে নিই। তাহলে কূপের আয়তনটা বের করতে পারতেছি। আমাদের কেন কূপের আয়তন বের করবো, কারণ পানির ভর প্রয়োজন। কূপের আয়তন ভি সমান সমান ক্ষেত্রফল গুণন উচ্চতা, আয়তন সমান, কারণ ক্ষেত্রফলটা কি হবে পাই আর স্কোয়ার, এবং উচ্চতা এল এর মান হচ্ছে 12। আচ্ছা মানটা পরে বসাই, এবার বসাই পাই ইন্টু 0.9 তারপরে স্কোয়ার, এবং এল এর মান হচ্ছে 12। টোটালটাকে যদি ক্যালকুলেট করি, পাই গুণন 0.9 তারপরে স্কোয়ার ইন্টু 12। আচ্ছা এটার অ্যান্সার আছে, আয়তন সমান আছে হলো 30.53 মিটার কিউব। এটা হচ্ছে আয়তনের মান। এখন দেখো আমাদের তো আয়তনের মান দরকার নেই, আমাদের দরকার কিসের মান, আমাদের দরকার পানির ভরের মান। তো এখন ভরের মান কীভাবে নির্ণয় করব, আমাদের জানা আছে যে রো পানির ঘনত্ব, এটা সমান সমান হচ্ছে ভর ভাগ আয়তন। তাহলে এখান থেকে পানির ভর সমান কি লিখতে পারি, ঘনত্ব গুণ আয়তন। তাহলে ঘনত্ব কত আমরা জানি 1000 কেজি পার মিটার কিউব, 1000 কেজি পার মিটার কিউব। আর এখানে আয়তনটা বের করছে হচ্ছে 30.53 মিটার কিউব। দেখো এই পাশ থেকে মিটার কিউব আর এই মিটার কিউব কেটে যাবে, তাহলে এখানে থাকবে কি কেজি, এবং এই পুরোটাকে যদি ক্যালকুলেট করি তাহলে 30, 53 আর একটা শূন্য হবে। পানির ভর হচ্ছে এত কেজি। তাহলে আমরা কি পাইলাম, পানির ভর কিন্তু পেয়ে গেলাম। এবার চলো যেটা বের করতে হবে, জি এর মান তো আমাদের জানা, এইচ এর মানটা বের করতে হবে। এইচটা কি, এইচ হচ্ছে গড় উচ্চতা। এইচ কি এখানে, এইচ হচ্ছে গড় উচ্চতা বা কার্যকর উচ্চতা। একটু ডিফাইন করে নিই, এইচটা হচ্ছে গড় উচ্চতা। গড় উচ্চতা কত হবে, গড় উচ্চতা হচ্ছে, আচ্ছা এখানে বের করে নিই এখন। তাহলে পানির ভরটা বসায় আগে, পানির ভরটা নির্ণয় করলাম আমরা 30, 53, 0, এরপরে 9.8। এবার এইচ এর যে মান, এই এইচ এর মানটা আমরা নির্ণয় করব, এটা হচ্ছে গড় উচ্চতা। গড় উচ্চতা সমান আমরা কি বলছিলাম, এই যে মোটরটা আছে এদিকে খেয়াল করো, এই যে এইদিকে, এই মোটরের একদম এই কেন্দ্রবিন্দু থেকে পানির ওপরের লেয়ার ডিস্টেন্স কত, এটা কিন্তু ডিস্টেন্সটা 0, একদম শুরুতেই আছে। তাহলে এখানে 0 প্লাস একদম পানির যে নিচের, মানে পানি পুকুর ওই হলো পাম্পটিকে পানি শূন্য করলে, অর্থাৎ
পাম্পটিকে পানি শূন্য করবো কেন? ভুল বলছি। ওই কূপটিকে পানি শূন্য করলে তার একটা তো তলা থাকবে, একদম তলার এখানে যে লেয়ারটা হবে, একদম কূপের যে তলটা আছে এই তলের দূরত্বটা কত, মানে এই ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্স একদম শুরুর ডিস্টেন্স সেটা হচ্ছে 0, আর একদম এই হলো কূপের তলদেশ পর্যন্ত যে ডিস্টেন্স সেটা হচ্ছে ধরলাম হচ্ছে এই যে এল দেওয়াই আছে। তাহলে এখানে বসাবো হচ্ছে এল এর মান পরে বসাই ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে গড় উচ্চতা। এটা কিন্তু আগেই বলা হয়েছিল। আচ্ছা, তারপর আমি একটু আরেকবার বললাম 30, 50, ভুল বললাম, 30, 53 হবে না, 30, 53, 0, 9.8, আর এখানে এল এর মান হচ্ছে 12 ডিভাইডেড বাই 2 কত আসবে? আমরা এল এর মানটা বসাবো 12 ডিভাইডেড বাই 2, তার মানে পুরোটার মান আসবে হচ্ছে 6। এটা কেটে দিলাম, এখানে বসালাম হচ্ছে 6। এবার কিন্তু আমরা পাম্প কর্তৃক যে কৃত কাজ সেটা বের করতে পারছি যদি ক্যালকুলেট করি এইটুকু। তো 1000 9.8 ইন্টু 6, কৃত কাজের মানটা পেয়ে গেছি। এটা হচ্ছে 17.95 গুণন 10 টু দি পাওয়ার 5 হবে, 10 টু দি পাওয়ার 5 জুল। আমরা কি করলাম, এই যে এটাকে একটু ছোট করে দিই, এই যে কূপটা আছে এই কূপের সম্পূর্ণ পানি শূন্য করতে কৃত কাজ কত এটা বের করলাম। আর দেখো গড় উচ্চতা মানে কি, এই যে এইটুকু উচ্চতা কিন্তু নিচে, নর্মালি পানির কিন্তু ভরকেন্দ্র এই যে এই পয়েন্টেই থাকে, এই পয়েন্টে এতটুকু পানির ভরকেন্দ্র এই পয়েন্টেই থাকে। আচ্ছা, তাহলে কৃত কাজটা হিসাব করছি। এখন আমাদের দরকার কি, আমাদের দরকার হচ্ছে ক্ষমতা নির্ণয় করা। তো ক্ষমতা নির্ণয় করা তো ইজি, কারণ ক্ষমতা সমান কি জানি, ডাব্লু ডিভাইডেড বাই টি। অতএব মোটরের ক্ষমতা, মোটর বা পাম্পের ক্ষমতা, মোটর পাম্প লেখা আছে আমি তাহলে পাম্পই লিখি, ভালো হবে। পাম্পের কার্যকর ক্ষমতা কিন্তু এটা, কার্যকর ক্ষমতা পি, এটাকে আউটপুট দিতে পারো, শুধু পি দিলেও সমস্যা নাই, উপরে লাইনটা লিখতে হবে, কৃত কাজ ডিভাইডেড বাই টি। কৃত কাজের পরিমাণ হচ্ছে 17.95 10 টু দি পাওয়ার 5 জুল, আর এটা 21 মিনিটে করছে, তাহলে 21 গুণন 60 সেকেন্ড, যেটা পাবো অত ওয়াট হবে। কত আসে দেখি, আচ্ছা এই মানটা হচ্ছে 1425.02, এত ওয়াট। এটা কিন্তু ক্ষমতা নির্ণয় করলাম, কিন্তু এখানে একটু প্রবলেম আছে। দেখো, ক্ষমতা নির্ণয় করলাম আমরা হচ্ছে ওয়াট এককে, কিন্তু প্রবলেমে দেওয়া আছে হচ্ছে ক্ষমতা 2 হর্স পাওয়ার। তার মানে এটাকে আমাদের হর্স পাওয়ারে কনভার্ট করতে হবে। এটাকে যদি হর্স পাওয়ারে কনভার্ট করি তাহলে ওয়াট থেকে হর্স পাওয়ারে যেতে হলে ভাগ দিতে হয়, 746 ভাগ দিতে হয়। এখানে সমান 1425.02, এটাকে ভাগ দেবো হচ্ছে 746, তাহলে এখানে লেখা যাবে ওয়াট না লিখে হর্স পাওয়ার। অতএব পি আউটপুট এর মানটা কত আসে দেখি, এটাকে যদি 746 দ্বারা ভাগ করে দেই, হ্যাঁ এটা আসে হচ্ছে 1.91 হর্স পাওয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার আসলো। এখন দেখো কোশ্চেনে কি বলছে সেটা একটু দেখি। তাহলে আমরা যেটা বের করছি সেটা কত, মোটরের ক্ষমতা এটা বের করছি কিন্তু 1.91 হর্স পাওয়ার। এখন আমরা এই যে খ নাম্বারটার সমাধান করতেছি, যে গাণিতিক বিশ্লেষণ সহ খালিদের হিসাবে যথার্থতা যাচাই করো। খালিদ বলছে কি, তাহলে খালিদ বলছে, এটা একটু এখানে একটু বুঝতে হবে, নাহলে কিন্তু হবে না। তাহলে খালিদ বলছে যে 21 মিনিটে যদি পাম্পটিকে পানি শূন্য করতে চাই তাহলে মোটরের ক্ষমতা পি হতে হবে, কি হলো এটা,
মোটরের ক্ষমতা পি এর মান কত হতে হবে খালিদের মতামত অনুযায়ী 2 হর্স পাওয়ার। কিন্তু আমরা যেটা করলাম কি খালিদের কথা ঠিক আছে কিনা এটা যাচাই করার জন্য এই 21 মিনিটেই আমরা পাম্পটিকে পানি শূন্য করছি এবং দেখছি 21 মিনিটে যদি পাম্পটিকে পানি শূন্য করতে চাই তাহলে মোটরের ক্ষমতা কত হতে হয়, মোটরের ক্ষমতা হতে হয় হচ্ছে 1.91 হর্স পাওয়ার। এখন দেখো খালিদ কি ঠিক বলছে, দুইটা অ্যান্সার তো ঠিক আসলো না, আমাদের যেখানে কনফিউশন হয়। দেখো খালিদ বলছে 21 মিনিটে পাম্পটিকে পানি শূন্য করতে কূপটিকে পানি শূন্য করতে 2 হর্স পাওয়ারের একটা মোটর হলেই হবে। কিন্তু আমরা দেখছি কি না যে 21 মিনিটে পানি শূন্য করতে গেলে এটা হচ্ছে 1.91 হর্স পাওয়ার মোটর হলেই হয়। তাহলে 2 হর্স পাওয়ার দিয়ে তো আরও আগেই হবে, 21 মিনিটের কম সময় হবে। যেই পানিটা মানে এই 1.91 হর্স পাওয়ার কম ক্ষমতা দিয়েই করা যাচ্ছে 21 মিনিটে, তাহলে তার থেকে যদি একটু বড় মোটর বসায় তাহলে তো 21 মিনিটের আগেই শেষ হবে। তার মানে খালিদ কিন্তু ঠিক বলছে। তাহলে এখানে বুঝতে হবে যে গাণিতিক বিশ্লেষণ সহ খালিদের হিসাবে যথার্থতা, অর্থাৎ খালিদ যে হিসেবটা করছে এটা সঠিক আছে। এটা কি সঠিক? তাহলে খালিদ কি ঠিক বলে নাই? খালিদ ঠিক বলছে, 2 হর্স পাওয়ার, সে একটু বেশি বলছে। ওকে, এরপর হচ্ছে পরবর্তী প্রবলেম। আচ্ছা দেখো এই প্রবলেমটা হচ্ছে যশোর বোর্ডে। এবার একটু দ্রুত করব। এখানে কি কি দেওয়া আছে সব কিছু আগে এই পাশে লিখে নেব আমরা। একবার পড়ি। একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা এবং ব্যাস যথাক্রমে দেওয়া আছে। একটি পাম্প 25 মিনিটে কুয়াটিকে পানি শূন্য করতে পারে। আবার আগের মতোই। তো পাম্পের অশ্ব ক্ষমতা নির্ণয় কর। তা পাম্পের ক্ষমতা আর তারপর হচ্ছে যে হর্স পাওয়ার, ওটাকে কনভার্ট করতে হবে। অশ্ব ক্ষমতা মানে হচ্ছে হর্স পাওয়ার, কত হর্স পাওয়ার। এরপরে পরের পার্ট, তাহলে প্রথম পার্টটা কিন্তু বুঝতে পারলাম যে একটা কূপের আয়তন দেওয়া আছে, সেখান থেকে 25 মিনিটে ওই পুরো কূপটাকে পানি শূন্য করতে পারে। তাহলে পাম্পের অশ্ব ক্ষমতা কত, তাহলে কৃত কাজ ডিভাইডেড বাই টি, ক্ষমতা বের হয়ে যাবে। এরপরে খ নাম্বার যে পার্ট, সেটা বলছে যে 0.4 হর্স পাওয়ার, প্রথম যে মোটরটা ব্যবহার করছে ওটা তো থাকলোই, এত হর্স পাওয়ার ক্ষমতার আরও একটি পাম্প যদি যুক্ত করি তাহলে কি পরিমাণ সময় সাশ্রয় হবে। অর্থাৎ শুরুতে যে মোটরটা আছে ওটা তো থাকবেই, অর্থাৎ এই পানিপূর্ণ কুয়ার এই ক্ষেত্রে হিসাব করতে হবে একটা মোটর দুইটা মোটর দুই পাশে লাগানো হয়েছে, সেই ক্ষেত্রে কত কাজ হবে। তাহলে এখানে যেটা দেওয়া আছে কূপের গভীরতা এল সমান দেওয়া আছে হচ্ছে 10 মিটার। ওকে, এরপরে হচ্ছে ব্যাস দেওয়া আছে, ব্যাস মানে হচ্ছে আচ্ছা আর এর মানটা লিখলাম সরাসরি ব্যাসার্ধ, ব্যাসার্ধ। ওকে, ব্যাসার্ধ আর এর মান হচ্ছে 1.5 মিটার এখানে দেওয়া আছে। এটা কিন্তু একটু ভুল লিখছে, এটা কিন্তু ও হবে, এটা মনে হচ্ছে 3, এই যে এটা, কিন্তু এটা হচ্ছে ও। আচ্ছা তাহলে 1.5 মিটার, এটাকে ব্র্যাকেট দ্বারা আলাদা করি, বক্স করে লাগ। বলছে কূপের ব্যাস 1.5 মিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে? 0.75 মিটার হবে। 1.5 ডিভাইডেড বাই 2, 0.75। তাহলে ব্যাসার্ধ কত পাইলাম? 0.75। এটাকে আলাদা করে লিখি, 75 মিটার। তাহলে পাম্পটি 25 মিনিটে কুয়াটিকে পানি শূন্য করতে পারে। তার মানে টি এর মানও দেওয়া আছে, তোমরা একটু কিন্তু এখানে লিখবা যে এটা এলটা কি, টি কি। টি হচ্ছে সময়, এটা হচ্ছে 25 মিনিট, তাহলে 25 গুণন 60, এখন এটা সেকেন্ডে কনভার্ট হলো। ঠিক আছে, এই অবস্থায় এই পাম্পের ক্ষমতা কত, তার মানে পি আউটপুট, পাম্পের ক্ষমতা এটা কত, পাম্পের কার্যকর ক্ষমতা এটা কি, পাম্পের এই দুটা কনফিউশন মানে দুটা কিন্তু গুলিয়ে ফেলা যাবে না। পাম্পের কার্যকর ক্ষমতা এটা কত। প্রথমে আমরা কি করব, পাম্পের কৃত কাজ নির্ণয় করতে হবে। আর তার জন্য প্রথমে হলো পানির যে ভর সেটা বের করতে হবে। তো পানির আয়তনটা আমরা বের করি, কূপের আয়তন, কূপের আয়তন ভি সমান কি লেখা যাবে, এখানে হচ্ছে ক্ষেত্রফল, তার মানে পাই, এরপরে আর স্কোয়ার। আচ্ছা আর এর মানটা সরাসরি বসাই দিলাম, 0.75 তারপর স্কোয়ার। ওকে, কিন্তু উচ্চতা হলো 10। তাহলে এটাকে যদি ক্যালকুলেট করি, পাই ইন্টু 0.75 এটার উপর স্কোয়ার, আচ্ছা 1 মিনিট একটু প্রবলেম হয়েছে, আরেকবার, পাই ইন্টু 0.75 তারপরে স্কোয়ার ইন্টু 10।
আচ্ছা, এই মানটা আসে হচ্ছে, কূপের আয়তনটা আসছে হচ্ছে 17.67 মিটার কিউব। এটা কূপের আয়তন। তাহলে পানির ভর কত? এই যে পানির ভর এম ইকুয়াল টু কি জানি আমরা, রো ভি। এটা হচ্ছে পানির ভর, পানির ভর। তাহলে এখানে রো এর মানটা বসালাম 1000 এবং আয়তন 17.67। তাহলে এটা ক্যালকুলেট করলে কত আসবে? 17.67 একটা 0, তারপরে কেজি। তাহলে পানির ভরটা পাইলাম। এবার এক্ষেত্রে কৃতকাজ কত আসবে? কৃতকাজ ডাব্লিউ ইকুয়াল এম জি এইচ। এই দেখো প্রবলেমটা কোথায় হয়, এই এইচটা কিন্তু সবাই নির্ণয় করতে ভুল করে দেয়। এইচ এর জায়গায় পুরো এল দিয়ে দেয়। পুরো এল দিলে হবে? পুরো এল দিলে হবে না, তোমার হচ্ছে গড় উচ্চতা নিতে হবে। গড় উচ্চতা কি আগে তো দেখাইছি, তাহলে ঠিক এটাও সেম কাজ। এখানে এম জি উচ্চতাটা আগে নির্ণয় করি। তাহলে এখানে কি হবে? 0 প্লাস এল ডিভাইডেড বাই 2। এটা কোন ক্ষেত্রে কত হয়? এই যে সবসময় কিন্তু এটা হয় না যে 0 প্লাস এল ডিভাইডেড বাই 2, এটা কিন্তু হবে না। পানি কতটুকু আছে এই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা এর আগের ক্লাসে হয়েছে। যারা যারা দেখোনি তারা অবশ্যই ক্লাসটা দেখবা, তাহলে এই কনফিউশনগুলো দূর হবে। এখন যদি মান বসাই তাহলে তো কাজ শেষ। তাহলে চলো মান বসাই। পানির ভর বের করছিলাম হচ্ছে আমরা 17,670। আচ্ছা দেখেই বসাই, 17,670 কেজি। এরপরে হচ্ছে 9.8, আর এখানে এল এর মান 10 ডিভাইড বাই 2, তার মানে 5। আচ্ছা এটাকে একবারে লিখলাম ইন্টু 5, যেটা আসবে এত জুল। তাহলে এটা যদি ক্যালকুলেট করি, 1000 গুণন 9.8 মানে 5, কৃতকাজের পরিমাণ আছে 86.59 ইন্টু 10⁴ জুল। তাহলে এটা হলো কৃতকাজ। দেখো প্রবলেমে কি বলছে, এখানে বলছে পাম্পটার অশ্ব ক্ষমতা নির্ণয় করো। তাহলে আমরা পাম্পের ক্ষমতা নির্ণয় করি। কৃতকাজ যখন হিসাব করতে পারছি, ক্ষমতা হিসাব করা কি আর কোনো কাজ নাকি? ক্ষমতা সমান কি হবে? পাম্পের ক্ষমতা, এখানে লিখি পাম্পের ক্ষমতা, পাম্পের কার্যকর ক্ষমতা, কার্যকর ক্ষমতা। এটাকে আমরা কি দ্বারা ডিনোট করছিলাম? পি আউটপুট দ্বারা ডিনোট করছিলাম। পি আউটপুট সমান কি লেখা যায়? কৃতকাজ ডিভাইডেড বাই সময়। তাহলে কৃতকাজ কত বের করলাম এখানে? 86.59 ইন্টু 10⁴, আর এটা হচ্ছে 25 গুণন 60 সেকেন্ড। তাহলে এটা যদি ক্যালকুলেট করি, আচ্ছা 86.59 ইন্টু 10⁴ ডিভাইডেড বাই 25 গুণন 60। তাহলে মোটর ক্ষমতা আসে হচ্ছে 577.26 ওয়াট। কিন্তু এখানে বলছে অশ্ব ক্ষমতা, এই যে প্রবলেমে কিন্তু বলছে অশ্ব ক্ষমতা কত, তার মানে হর্স পাওয়ারসে কত। এটা যদি বের করি, এটাকে 746 দ্বারা ভাগ দিতে হবে আগের ম্যাথটার মতোই। 577.26, এখানে কি করব? এখানে শুধু 746 দিয়ে ভাগ দেবো। তাহলে এই ওয়াটটা আর ওয়াট থাকবে না, এখানে হর্স পাওয়ার চলে আসবে। তাহলে এই অ্যান্সারকে 746 দ্বারা ভাগ, আর কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে 0.774 হর্স পাওয়ার। এখানে একটু খেয়াল করো, এই যে মোটরের ক্ষমতা নির্ণয় করছি, এটা কিন্তু মোটরের কার্যকর ক্ষমতা। কেন কার্যকর ক্ষমতা নির্ণয় করলাম? পাম্পের অশ্ব ক্ষমতা নির্ণয় করো। যদি দেখো এখানে এই যে কর্মদক্ষতার কিছু একটা মান দেওয়া থাকতো 70%, 82%, 30%, তখন কিন্তু আর এটা অ্যান্সার হতো না আমাদের, তখন কিন্তু এটা অ্যান্সার হতো না। এই যে পাম্পের অশ্ব ক্ষমতা নির্ণয় করো, আমরা এখানে কি নির্ণয় করছি? পাম্পের অশ্ব ক্ষমতা নির্ণয় করার সময় আমরা কিন্তু পি আউটপুটটা নির্ণয় করে দিছি। কিন্তু যদি এখানে এই কর্মদক্ষতার কিছু একটা মান দেওয়া থাকতো, ধরো 40%, 50%, আচ্ছা 75% হলো, তখন কিন্তু যদি আমরা বের করতাম পি আউটপুট, যদি কার্যকর বলে দিত তখন পি আউটপুট বের করতাম। এই যে এখানে কিন্তু বলছে পাম্পের অশ্ব ক্ষমতা, শুধু পাম্পের ক্ষমতা কত। সেই ক্ষেত্রে যদি আমরা পি আউটপুট বের করতাম তাহলে ভুল হতো। তখন কি বের করতে হতো? তখন বের করা লাগতো হচ্ছে
পি ইনপুট। তাহলে ক্ষমতা কর্মদক্ষতা যদি দেওয়া থাকতো তখন বোঝা যাচ্ছে যে কর্মদক্ষতাকে ইউজ করতে হবে, ইউজ করে যে ক্ষমতাটা আছে তার বিপরীত ক্ষমতা, মানে এটা কোশ্চেন দেখে তোমাকে বুঝতে হবে। যদি প্রবলেমে ফিক্সড করে দেয় একদম যে কার্যকর ক্ষমতা, তাহলে তো কোনো কথাই নাই, পি আউটপুট। কিন্তু যদি কোশ্চেনে এটা বলে দেয় যে পাম্পের ক্ষমতা কত, সেই ক্ষেত্রে দুটাই বের করা লাগতে পারে। পাম্পের ক্ষমতা যদি ওই হলো কর্মদক্ষতা দেওয়া না থাকে তাহলে সেক্ষেত্রে পি আউটপুট, আর কর্মদক্ষতা যদি দেওয়া থাকে তখন পাম্পের ক্ষমতা হবে পি ইনপুট। আচ্ছা, বিষয়টা আশা করি তোমরা ক্লিয়ার। এবার বলছে দেখো যে খ নাম্বার আর একটা পার্ট, সেটা হচ্ছে 0.4 হর্স পাওয়ার ক্ষমতার আরও একটি পাম্প যুক্ত করলে কি পরিমাণ সময় সাশ্রয় হবে। তার মানে আমরা মোটরটাকে পানি শূন্য করতে কৃত কাজ কত এটা আমরা বের করে নিছি আগেই। এবার করব কি, এই পরিমাণ কাজ করতে প্রথম যে মোটরটা আছে তার ক্ষমতা তো বের করছি, সেই ক্ষমতা আর হচ্ছে এই যে নতুন করে একটা ক্ষমতা দিয়েছে, এই দুইটা ক্ষমতার যদি যোগ করে দিই সেই ক্ষেত্রে কত আসলে হলো কত সময় কাজটা করা যাবে, সময়টা বের করতে বলছে। খ নাম্বার একদম ইজি। তাহলে পানি শূন্য করতে কৃত কাজ কত এটা আমরা আগে অঙ্কে বের করছি। পানি শূন্য করতে কৃত কাজ ডাব্লিউ ইকুয়াল টু কত বের করছি, এই যে দেখো এটা এখানে লিখে দেবো যে আমরা ক হতে প্রাপ্ত এই যে এই মানটা 86.59 ইন্টু 10⁴ জুল। এখানে প্রথমে যে ক্ষমতাটা দেওয়া আছে P1, এটাকে আমরা P1 ধরলাম, এই ক্ষমতা কিন্তু আমরা বের করে নিছি, এই যে একটু আগেই বের করলাম। এটাও হচ্ছে ক হতে প্রাপ্ত। মানটা কত দেওয়া আছে 0.774 হর্স পাওয়ার। ঠিক আছে, আমরা আরও একটা মোটর যুক্ত করছি, আরও একটা মোটর পাম্প যুক্ত করছি P2। এটার ক্ষমতা কত, এই যে দেখো প্রবলেমে বলে দিয়েছে, এটার ক্ষমতা হচ্ছে 0.4 হর্স পাওয়ার, 0.4 হর্স পাওয়ার। ওকে, তাহলে এটার ক্ষমতা কত 0.4 হর্স পাওয়ার। তাহলে এখন জিজ্ঞেস করছে যে আচ্ছা দেখ, এবার খেয়াল করো, এই দুইটা ক্ষমতা যদি যোগ করে দিই, এই দুইটা মোটর যদি ব্যবহার করি, এটা আলাদা করার থেকে আমরা দুইটা মোটরকে একটা মোটর চিন্তা করতে পারি। সেই মোটরের ক্ষমতা মনে করো পি, আর সেটার ক্ষমতা মোট যোগফলের সমান হবে P1 প্লাস P2। এইবার মান যদি দুইটা বসায় তাহলে 0.774 প্লাস 0.4 হর্স পাওয়ার, দেখি কত আসে, যোগ করে দেখি কেমন লাগে। এটা যোগ 0.4, তাহলে দেখো এই মানটা আসবে হচ্ছে 1.17 হর্স পাওয়ার। এটা হচ্ছে পি। এখন খেয়াল করো, এই যে পি এর মানটা নির্ণয় করলাম আমরা, লাভ কি হলো, এখন আমাদের জানতে চাইছে হচ্ছে কত সময় সাশ্রয় হবে। কোশ্চেনে জানতে চাইছে কি সময়, টি এর মান কত, টি ইকুয়াল টু হট, কোন ক্ষেত্রে টি, এই যে ডাব্লু পরিমাণ কাজ করতে এই ক্ষমতার মোটর ব্যবহার করে এতটুক পরিমাণ কাজ করতে কত সময় লাগবে, এই যে এই তিনটার ভিতর সম্পর্ক চাইছে, একদম ইজি। তাহলে আমরা কি জানি, পি ইকুয়াল টু আমাদের জানা আছে এটা, যে পি ইকুয়াল টু ডব্লু বাই টি। এখানে কৃত কাজের মান কত, আমাদের দরকার হচ্ছে টি এর মান। তাহলে একটা কাজ করি, টিটাকে বাম পাশে নিলাম, টি ইকুয়াল টু ডব্লু বাই পি। এবার ডব্লু এর মানটা এখানে বসাই, 86.59 ইন্টু 10⁴, আর নিচে হচ্ছে ক্ষমতা 17 হর্স পাওয়ার। আচ্ছা, হর্স পাওয়ারকে যদি আমরা, এটা কিন্তু দেখো উপরে জুল এককে রাখছি, তাহলে এই যে এটা কিন্তু জুল এককে ছিল কৃত কাজের পরিমাণটা, এই নিচে যদি এখন আমরা এই হর্স পাওয়ার ব্যবহার করি তাহলে কিন্তু হবে না, এস এককটা ব্যবহার করতে হবে, ওয়াট এককে নিতে হবে। তাহলে যদি আমরা জানি 1 হর্স পাওয়ার সমান হচ্ছে 746 ওয়াট, তাহলে 1.17 হর্স পাওয়ার সমান কত হবে, এখানে 746 এটা গুণ হবে, তারপর এটা ওয়াট এককে চলে আসলো। এই যে এতটুকু, এই ছোটো ছোটো বিষয়গুলো কিন্তু পরীক্ষাতে ভুল হয়, এই ভুলগুলো করা যাবে না। এরপরে এটাকে যদি ক্যালকুলেট করি তাহলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই যে হর্স পাওয়ার থেকে ওয়াটে কনভার্ট করে, এটা বুঝতে হবে যে সবগুলো এসআই এককে রাখলে তখনই আমরা কাজের মান জুল এককে পাবো। 86.59 ইন্টু 10⁴, আর নিচে কত থাকবে, নিচে থাকবে হচ্ছে 1.17 ইন্টু 746। ঠিক আছে তো নাকি, একটু দেখি, অ্যান্সারটা হচ্ছে 992।
0.07। এখন দেখো এটা কিন্তু টি এর মান, টি এর মানটা এখানে কি সেকেন্ড হবে নাকি মিনিট হবে? আচ্ছা বিষয়গুলো আমি তারপরে বলতেছি, যদিও সবারই জানা, তারপরে আমি বলতেছি, বিরক্ত লাগতে পারে অনেকেরই। আমি এমনভাবে বলতেছি যাতে সবারই আসলে যাদের একটু গ্যাপ আছে তাদেরও যাতে এই কনফিউশনগুলো দূর হয়ে যায়। তাহলে দেখো আমরা করছি কি, ডাব্লুর মানটা জুল এককে বসাইছি, এসআই এককে, তারপর ক্ষমতার মান যেটা সেটা আবার ওয়াট এককে মানে এসআই এককে বসাইছি। তাহলে এখানে টি এর মান কী এককে পাবো? এসআই এককে পাবো। তাহলে এসআই এককে সময় এককটা হচ্ছে সেকেন্ড, এখানে আমরা বসাবো হচ্ছে সেকেন্ড। এখন দেখো টি এর মান কিন্তু আমরা বের করছি। আমরা কি বের করলাম? এই যে একটা পাম্প ব্যবহার করা হচ্ছে, একটা পাম্প ব্যবহার করা হচ্ছে, সেই পাম্পের সাথে যদি আবার নতুন একটা পাম্প যুক্ত করি তাহলে ঠিক পানি শূন্য করতে কত সময় লাগবে? 992 সেকেন্ড। কিন্তু এখানে প্রবলেমে জানতে চাইছে কি পরিমাণ সময় সাশ্রয় হবে। আচ্ছা শুরুতে সময় লাগতো হচ্ছে 25 মিনিট, তাহলে দেখি এবার হচ্ছে সেকেন্ডে আছে, এটাকে মিনিটে কনভার্ট করে দিতে কত মিনিট লাগে। শুরুতে লাগলো কত প্রথম অবস্থায়, তাহলে পূর্বে কত সময় লাগতো? পূর্বে সময় প্রয়োজন ছিল এগুলো একটু তোমরা গুছিয়ে লিখবা, যে পূর্বে মোটরটি ওই কূপটিকে পানি শূন্য করতে সময়ের প্রয়োজন ছিল হলো 25 মিনিট। তাহলে এখন দুইটা মোটর যুক্ত করার পর সময় কত? তাহলে আমরা এখানে পূর্বের পর এখানে পরে লিখলাম, পরে মোটর যুক্ত করার পর, আচ্ছা লিখে দিই, এক্সট্রা আরেকটা মোটর যুক্ত করার পর, আরেকটি মোটর যুক্ত করার পর সময়ের প্রয়োজন হচ্ছে, একটু লিখবা। তাহলে দেখো এটা কিন্তু সেকেন্ড এককে আছে, এটাকে আমরা মিনিট এককে যদি কনভার্ট করি তাহলে 60 দ্বারা ভাগ দিই, তাহলে কত মিনিট লেখা যাবে? এখানে সরাসরি ভাগ দিলাম, 992 ভাগ 60, এটা লাগবে হচ্ছে 16 মিনিট, 16.53 মিনিট। তাহলে সময় কতখানি সাশ্রয় হবে? অতএব আমরা লিখতে পারি, সুতরাং সময় সাশ্রয় হবে, অতএব সময় সাশ্রয় হবে 25 মাইনাস 16.53, এরপর হচ্ছে মিনিট, 25 মাইনাস অ্যান্সার 8.46 মিনিট। এখানে 46-এর জায়গায় এখানে একটু পরিবর্তন আসতে পারে, অনেকের 36 আসতে পারে, 32 আসতে পারে, এটা কোনো সমস্যা না। কারণ হচ্ছে দেখো এই যে দশমিকের পর এখানে যে কৃত কাজটা নির্ণয় করছি, অনেকে এই যে 59 না নিয়ে এখানে সরাসরি 6 নেবে, এটাও ঠিক, যে কোনোটাই ঠিক, এখানে দুইটাই ঠিক। তাই এর কারণে এখানে অ্যান্সারে একটু পরিবর্তন হলেও এটা কোনো সমস্যা না, এর জন্য কোনো দ্বিধাদ্বন্দ্ব রাখা যাবে না, এর জন্য নাম্বার তোমরা মার্ক কাটবে না, মার্ক যা তাই বাবা। পরবর্তী আরেকটা প্রবলেম, এটা করলে এই পাম্প রিলেটেড যতগুলো ম্যাথ আছে সব একদম শেষ, এটাকে মিশে দিলাম। তাহলে লাস্ট প্রবলেম আজকের আমাদের, এই প্রবলেমটা দেখো কুয়েটে আসছিল 2015-16 সেশনে। একটি পানিপূর্ণ কুয়ার দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, গভীরতা দেওয়া আছে। বলছে 80% কর্মদক্ষতা বিশিষ্ট একটি পাম্প 20 মিনিটে কুয়াটিকে পানি শূন্য করতে পারে, পাম্পের অসক্ষমতা কত নির্ণয় করো। তাহলে এখন দেখো পাম্পের অসক্ষমতা, এই প্রবলেমগুলো বুঝতেই সমস্যা হয়। এখানে কি জানতে চাইছে? পাম্পের অসক্ষমতা কত। তার মানে পাম্পের কয়টা ক্ষমতা হয়? একটা ইনপুট হয় আর একটা হচ্ছে আউটপুট। মানে পাম্পের এই আউটপুট যেটা সেটা হচ্ছে কার্যকর ক্ষমতা। এই আউটপুট ক্ষমতাটা আমরা কীভাবে নির্ণয় করতে পারি? এই যে কৃত কাজ ডিভাইডেড বাই পাম্প কী পরিমাণ কাজ করলো ডিভাইডেড বাই টি, এখান থেকে আমরা পাম্পের আউটপুটটা বের করতে পারি। তার মানে কৃত কাজকে, পাম্প কর্তৃক কৃত কাজকে প্রযুক্ত সময় দ্বারা যদি ভাগ দেই তাহলে যেই ক্ষমতা আমরা পাই সেটা হচ্ছে পি আউটপুট, পি ইনপুট কিন্তু পাই না। তাহলে আমরা এখান থেকে যদি কৃত কাজের দ্বারা হিসাব করি তাহলে আমরা পি আউটপুটটা পাবো। তাহলে এই পি আউটপুটটা কি এখানে? এটা হচ্ছে পাম্পের কার্যকর ক্ষমতা, কার্যকর ক্ষমতা। দেখো এই প্রবলেমটা কি বুঝতে হবে এখানে, এই কনফিউশনটা কিন্তু দূর করতে হবে। জানতে চাইছে পাম্পটির অক্ষমতা কত, তার মানে পাম্পের কার্যকর ক্ষমতা কিন্তু বলেনি, তার মানে কোশ্চেনে মনে হয় এটা জানতে চায়নি। ঠিক আছে, তাহলে কোশ্চেনে জানতে চাইছে কোনটা? কোশ্চেনে জানতে চাইছে হচ্ছে এই যে এটা, এই পি ইনপুটটা কত, পাম্পের ক্ষমতাটা কত। তাহলে আমাদের কাজ কি হবে? প্রথমে পি আউটপুটটাকে বের করে নেব। এই যে পি আউটপুটটাকে বের করে নেওয়ার পর এই কর্মদক্ষতার সাহায্যে
পি ইনপুটের মানটা বের করে আমরা অ্যান্সার লিখে দেবো। এখন দেখো তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে পাম্পের অক্ষমতা কত, এটার মানে বোঝাচ্ছে হচ্ছে পি ইনপুট এটা সমান সমান কত, তাই না? পি ইনপুট সমান সমান কত। কিন্তু চিন্তা করো যদি কোশ্চেনে এই যে কর্মদক্ষতা 80%টা না দেওয়া থাকতো, তখন কিন্তু আর পি ইনপুট নির্ণয় করা সম্ভব হতো না। তখন এই পি আউটপুট আর পি ইনপুট একই, মানে কর্মদক্ষতা সেক্ষেত্রে 100% ধরা, সেক্ষেত্রে আমরা পি ইনপুটটাই অ্যান্সার লিখে দিতাম। এই বিষয়টা আমি বারবার বললাম, বেশ কয়েকবার, বিরক্ত লাগতে পারে কিন্তু করার কিছু নাই, কারণ এই প্রবলেমগুলো কিন্তু পরীক্ষাতে ভুল হয়। মানে এই বিষয়গুলো, ছোটো ছোটো বিষয়গুলোর কারণে পরীক্ষাতে দেখবা তোমার একটা অ্যান্সার আছে, তোমার বন্ধুর একটা অ্যান্সার আছে, এরকম হয়। এটা এখন না বুঝলেও পরে বোঝা যাবে। আর যদি প্রিপারেশন ভালো থাকে, এই যে এরকম শুরু থেকে যদি এই কনফিউশনগুলো ক্লিয়ার রাখতে পারো নিজে, তাহলে তো কোনো প্রবলেম নাই। এখন দেখো তাহলে এই ক্ষেত্রে এই ম্যাথটা আর করে দেওয়ার প্রয়োজন মনে করি না আমি। প্রথমে তোমার কাজ কী হবে আমি বলে দিই, যে একটি পানিপূর্ণ কুয়ার দৈর্ঘ্য প্রস্থ গভীরতা দেওয়া আছে, পানিপূর্ণ একদম পানিটার পূর্ণ আছে। তাহলে প্রথমে করবো কি, আয়তন বের করে নেব ভি। এবার ভি এর সাথে আমরা আয়তন ভি বের করে নেওয়ার পর আমরা এম সমান সমান কি জানি, রোভিটা বের করে নেব। তাহলে পানির ভর বের হলো। এবার কৃতকাজ ডাব্লিউ ইকুয়াল টু কত হবে, আচ্ছা আমি শুধু সমীকরণগুলো বসাই, তোমরা ক্যালকুলেশন করে নিও। কৃতকাজ ডাব্লিউ ইকুয়াল হবে পানির ভর এম জি, এরপরে হচ্ছে এইচের হচ্ছে জায়গায় কী হবে, গড় উচ্চতা। তার মানে 0 প্লাস, এই ক্ষেত্রেও সেম জিনিসটা ঘটবে, 0 প্লাস এল ডিভাইডেড বাই 2। এখান থেকে কৃতকাজের মানটা আমরা বের করে নিতে পারবো। এরপর কী করতে পারবো, যে পাম্পটিকে 20 মিনিটে পানি শূন্য করতে পারে, তাহলে পি আউটপুট বা পাম্পের কার্যকর ক্ষমতা এটা বের করতে পারবো। এই ডাব্লুকে টি দ্বারা ভাগ করে দিলাম, সময় দ্বারা, সময়ের মান দেওয়া আছে, তাহলে এখানে পি আউটপুট বের হলো। এরপর কর্মদক্ষতার মানটা দেওয়া আছে, এটা দেওয়া আছে হচ্ছে 80%। আচ্ছা 80% কর্মদক্ষতার সমান কি লিখতে পারি, উপরে হচ্ছে পি আউটপুট আর নিচে হচ্ছে পি ইনপুট। এখান থেকে করব কি, আমরা এই আউটপুটের মানটা জানা, এটা তো 80%। আচ্ছা এই পাশটা মিছে দিলাম, পি আউটপুটের মানটা জানা 80% দেওয়া আছে, তাহলে পি ইনপুট সমান সমান কী হবে, পি ইনপুট সমান হবে হচ্ছে পি ইনপুট উপরে পি আউটপুট থাকবে, আর এখানে 80%। 80%-এর এটা যদি পার্সেন্ট বসা দিই তাহলে 0.8 হবে পার্সেন্টের মানটা বসালে, এবং এটাই কিন্তু হবে অ্যান্সার। আচ্ছা বাকিটা তোমাদের কাজ, ক্যালকুলেশন করে নেওয়া।